এমনটা ভেবে টিকটিকি ভূত উড়ে গিয়ে ভুয়া পড়ছে। ও মন্ত্রজানা কাকিকে সব কথা জানিয়ে দেয়। এমন ভাবে কি করে যশবন্তকে ছেড়ে আসলে? ও একটা মানুষ, তাও আবার ছোট বাচ্চা। ও কেমন আছে কে জানে। এমনটা ভেবে মায়াবী দর্পণে ওর সাথে কি হয়েছে সেটা দেখে। জীবিত আছে, কিন্তু বেশিক্ষণ ওকে বাঁচিয়ে রাখতে পারবো না। ওর দম বন্ধ হয়ে মরে যাওয়ার আগে ওকে বাঁচাতে হবে। এবার কি করা যায়? এটা ভেবে সাথে সাথে নিশাচরকে ডাক দেয়। জলের ভিতরে সাঁতার কাটতে থাকা যশবন্তকে বাঁচানোর জন্য নিশাচরের কাছে পরামর্শ নেয়। সমুদ্রের ভূত আছে না, ওর সাহায্য চাও, শুধু ওই ছেলেটাকে বাঁচাতে পারবে। এতটুকু বলে নিশাচর উধাও হয়ে যায়। গাবরা জামানজু মন্ত্র বলে সমুদ্রী ভূতকে ডাক দেয় মন্ত্রজানা কাকি। সমুদ্রে ভূত, জাবেরী নদীতে যশবন্ত নামের এক ছেলের প্রাণের বিপদ, সাথে সাথে পৌঁছে ওকে ওখানে বাঁচাও। তোমার আজ্ঞা মানা হবে কাকি, এক্ষুনি যাচ্ছি। এই বলে যেখানে যশবন্ত ওখানে এক্ষুনি চলে গেল। জল থেকে বাড়ে বেরোনোর পরে যশবন্ত জ্ঞানে ফিরল। আমি কোথায় আছি? আমি সেই কুমিরগুলোর হাতে মারা পড়ে নরকে এসে গেছি নাকি? আপনি কি যমদূত? আমি যমদূত নই, সমুদ্রের ভূত। মন্ত্রজানা কাকির আজ্ঞার জন্য তোমাকে বাঁচাতে এসেছি রে বোকা। তুমি মরনি, জীবিত আছো। চলো তোমাকে মন্ত্রজানা কাকির কাছে দিয়ে আসি। যতক্ষণ বড় ভাইয়ের শিলারূপ না খুঁজেনি আমি ফিরতে পারবো না। যদি তুমি পারো আমাকে ওইখানে নিয়ে চলো একটু। কি হয়েছে? আমাকে আওয়াজ দিচ্ছ? হয়েছে শব্দটার ব্যবহার করলে তাই? করে দেখাবো। সমুদ্র ভূত কি করতে পারে দেখাবো। বলো, তোমার বড় ভাই কোথায়? আমি যদি জানতাম নিজেই গিয়ে ভাইকে রক্ষা করতাম না, তোমাকে এমন করে জিজ্ঞেস করতাম না। ও, খুব সমস্যায় পড়েছি। মন্ত্র কাকি সেই মায়াবী আয়নায় আমার বড় ভাইকে দেখলো, কিন্তু সে কোথায় আছে জানা পড়ছে না। এমনকি সুনাক সাওয়ারি ভূতকে পাঠানোর পরও কোনো লাভ হলো না। হ্যাঁ, তোমার কাছে কি তোমার ভাইয়ের কোনো ব্যবহৃত জিনিস আছে? হ্যাঁ হ্যাঁ, এটা সেই আংটি যেটা আমাকে আমার ভাই দিয়েছিল আমার জন্মদিনে। সমুদ্র ভূত ওই আংটিটা আঙ্গুলে পড়ে চোখ বন্ধ করে ভাবলো। জ্বলম প্রজ্বলম ভূত প্রেত করম অবশ্যা জলম জলজম লজলম। মন্ত্রটা পড়ে ও চোখ খুলল। পেয়ে গেছি, তোমার বড় ভাইয়ের ঠিকানা পেয়ে গেছি, কিন্তু আমি তোমাকে ওখান অব্দি নিয়ে যেতে পারবো না। ওই গ্রামের মধ্যখানি অব্দি নিয়ে যাব। ওখান থেকে তুমি তোমার বড় ভাইয়ের রক্ষা নিজে করবে, ঠিক আছে? যদি তুমি আমাকে সাহায্য করে দাও আমি তোমার ঋণ শোধ করতে পারবো না। জ্বলম প্রজ্বলম ভূত প্রেত করম অবশ্যা জলম জলজম লজলম। যেই মন্ত্র পাঠ করা হলো, যশবন্তের মাথার চারিদিকে একটা কাঁচের বুলবুলি প্রত্যক্ষ হলো। সমুদ্রে ভূত যশবন্তের হাত ধরে জলের ভেতরে ঢুকে যায়। ভূতেদের ঘাটির গ্রামের মধ্যখানে একটা জলস্রোত আছে। মাটির তলায় সুড়ঙ্গের মধ্যে একটা নদী, জলের একটা ধারা বেরোয় তার থেকে। সমুদ্রের ভূত জলের মধ্যে, তার মধ্যে অনেক বেশি শক্তি আছে। সমুদ্রের ভূত যতক্ষণ জলে আছে ততক্ষণ ওকে কেউ কিচ্ছু করতে পারবে না। একটা সরু সুড়ঙ্গের মধ্যে দিয়ে জোরে যাচ্ছে। ভূতেদের রাস্তায় জলধারার মধ্যে দিয়ে যাত্রা করতে করতে ভূতেদের ঘাটির গ্রামের মধ্যখানে বারকুয়ো অব্দি পৌঁছে গেল। যশবন্ত, সন্ধে হচ্ছে। আমি সূর্যোদয় হওয়ার পরে 1 ঘন্টা অবধি এই জলাশয়ের মধ্যে তোমার অপেক্ষা করব। যেই রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়ে তোমাকে ফেরত নিয়ে যাব।
যদি তুমি এর মধ্যে না আসো আমার কোনো দোষ নাই, ঠিক আছে? তুমি না চেয়েও আমাকে সাহায্য করলে। আমি আমার বড় ভাইকে গিয়ে খুঁজবো আর সে শিলাকে নিয়ে ফিরে আসবো। এমনটা বলে কুয়োর দেয়ালটা ধরে যখন ওপরে আসে দেখে এটা একটা মণ্ডপ। ওই মণ্ডপে একটা ভয়ানক দেখতে পারা মূর্তি ও ভ্রমে গ্রামে এসেছে। সন্ধে হতে যাচ্ছিল, তাই পুরো গ্রাম চুপচাপ ছিল, হতবাক হয়ে এদিক সেদিক তাকাচ্ছিল। ভাই ভৈরবের শিলার খোঁজ করছিল। দাদা, দাদা, আরে কেউ জানো কি আমার দাদার শিলাটা কোথায় রাখা? আরে এটা তো আশ্চর্য, গ্রামে একটাও লোক নেই। ভাবতে ভাবতে বাড়ি বাড়ি গলি গলিতে ঘোরাফেরা করছিল। যশবন্তের চিৎকার শুনে কন্যাকা বাইরে চলে আসে। যশবন্তের হাত ধরে নিজের ঘরে নিয়ে যায়। তুমি কে? আমাকে তোমার বাড়িতে কেন আনলে? ছাত্রীকে পিশাচ গ্রামে ঘোরার সময় হয়ে গেছে, তুমি বাইরে থাকলে মরে যাবে। তুমি সত্যি বলছো? সেই ভূত কে? আমাদেরকে মারবে কেন? চিন্তা করো না, ও বাড়ির ভেতরে আসতে পারবে না। আমরা বাড়ি গেলে নিশ্চিত রূপে ওর হাতে মরে যাব। আমি যখন বাইরে পা রাখবো ও আমাকে মেরে ফেলবে, তার অপেক্ষা করছে সাত্রিকা পিশাচ। তা তো ঠিক আছে, কিন্তু তুমি ভূতেদের রাস্তা ধরে এই গ্রামে কি করে ঢুকতে পারলে? এখানে কেনই বা এসেছো? যশবন্ত সবকিছু বিস্তারিতভাবে জানালো যে ও এই গ্রামে কিভাবে এসেছে, কেন এসেছে। এইটাই হয়েছিল, আমার বড় ভাই ভৈরবের শিলা এই গ্রামে আছে, তাই আমি এইখানে আসলাম। আমি যদি সেই শিলাটা নিয়ে যাই, মন্ত্রকাকি আমার দাদাকে আবার মানুষ করে দেবে। যেরম হোক করে আমার বড় ভাইকে রক্ষা করতেই হবে। ও, তুমি ভৈরবের ছোট ভাই? তোমার মতন তোমার বড় ভাইও খুব বাহাদুর। পদ্মাবতীকে বাঁচানোর প্রচেষ্টায় ও শিলা হয়ে গেছে। ওর বড় ভাই ভূতেদের ঘাটিতে কিভাবে এলো, শিলাতে কিভাবে পরিণত হলো, এসব বিস্তারিতভাবে জানায় কন্যকা। আমার বড় ভাইয়ের শিলা কোথায় আছে বলে দিলে, যেই রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে সমুদ্রভূতের সাহায্যে ফিরে যাব। আমি তো তোমাকে বলেছিলাম, তুমি যদি এখন দরজা পেরিয়ে বাইরে যাও, সাত্রিকা পিশাচ তোমাকে মেরে ফেলবে। সূর্যোদয় হওয়া পর্যন্ত অপেক্ষা করো। সূর্য যখন বেরোয় তখন সাত্রিকা পিশাচ আর বাইরে বেরোয় না, নিজের গুহায় পালিয়ে যায়। সেই সময় তুমি পালিয়ে যেও। কিন্তু সমুদ্রভূত তো সূর্যোদয় হওয়ার পরে 1 ঘন্টার জন্য আমার অপেক্ষা করবে। যদি আমি তার আগে যেতে পারলাম না, এই গ্রামে আমি বন্দি না হয়ে যাই। এই সাত্রিকা ভূতটাকে তুমি এই গল্পটা পুরো কি করে জানো? আজ থেকে 12 বছর আগে সাত্রিক ভূত হঠাৎ করে আমাদের গ্রামে এসে গ্রামের মধ্যেখানে একটা জলস্রোত খুঁড়ে একটা ভয়ানক মূর্তি বাইরে বেরোয়। যবে থেকে ওই মূর্তিটা এসেছে গ্রামের সবকিছু অস্তব্যস্ত হয়ে গেছে। এই গ্রামের লোকেরা বাইরে বেরোতে পারে না, বাইরে থেকে গ্রামে কেউ প্রবেশ করতে পারে না। কি হচ্ছে, কেন হচ্ছে, এটা না জেনেই অনেক লোক মারা যায়। অন্ধকার হওয়ার সাথে সাথে এই সাত্রিকা পিশাচ গ্রামে ঘুরে বাইরে যাদের দেখতে পায় তাদের মেরে খেয়ে ফেলে। অনেক সাহসী লোকেরা এর পেছনে রহস্যটাকে বাইরে বের করার চেষ্টা করে, কিন্তু তাদের মধ্যে থেকে কেউ ফিরে আসেনি। তাই আমরা ফয়সালা করেছি যে এই গ্রামে ভয়ে ভয়ে জীবন ব্যতীত করব, যতক্ষণ আমাদের বাঁচানোর জন্য কেউ না এসে যায়। সেই সময় আমি ছোট বাচ্চা ছিলাম। একটা অন্ধকার রাতে আমি ভুল করে বাড়ি থেকে বাইরে বেরোলাম, তাও সাত্রিক ভূত আমাকে কিছু না করেই ছেড়ে দিল। ওর মনে হয় আমি ওর নাতনির মতন দেখতে, তখন থেকে ও আমার সাথে বন্ধুত্ব করলো। এখানে আজব কথা এইটা যে আমার মা বাবাও এর হাতে মরে গেছে। আমি ওই রাগটা আমার মনের মধ্যে চেপে ঠিক সময়ের অপেক্ষা করছি। সাত্রিকা পিশাচকে প্রসন্ন করার জন্য আমি দিনের বেলায় এর খিদে মেটাচ্ছি। জঙ্গলে পাওয়া যাওয়া মুরগি ছাগলদের রক্ত ওর গুহায় নিয়ে গিয়ে আমি ওই অন্ধকার গুহায় ওকে আহার দিই। এমনভাবে বছর পেরিয়ে যায়। সাত্রিক পিশাচ আমার উপরে পুরো ভরসা করে। ও এই গ্রামে রক্ষা কেন করছে, গ্রামের বাইরে ভূতেদের রাস্তায় পিশাচের কথা সবকিছু বিস্তারিতভাবে জানায়। এবার তোমার বড় ভাই যে শিলার রূপে আছে তাকে যদি নিয়ে যাও কোনো ফায়দা হবে না। কোনো লাভ নেই? কিন্তু কেন? নিজের ভাইকে নিয়ে গিয়ে ওকে বাঁচাতে পারো, কিন্তু এই গ্রামটাকে, গ্রামের লোকেদেরকে সাত্রিকা পিশাচের নাতির হাত থেকে বাঁচাতে পারবে না। প্রথমে আমার দাদার শিলাটাকে এখান থেকে নিয়ে যাব, তাহলে মন্ত্রকাকি
আমার দাদাকে আবার মানুষ রূপে নিয়ে আসবে, তারপরে এই গ্রামকে আমি আর আমার দাদা এসে বাঁচাবো। মন্ত্র জানা কাকেই নয়, এমনকি অসুরেন্দ্রও যদি চায় শিলাতে বদলে থাকা তোমার ভাইকে মানুষ করে যেতে পারবে না। তুমি এত নিশ্চিত হয়ে কি করে বলতে পারো? তুমি কি করে জানো? আমি তো তোমাকে বললাম, সাত্রিকা কেন, কখন বা কার জন্য এসব করছে আমাকে সবকিছু বিস্তারিতভাবে জানিয়েছে। কন্যাকা, আমি তোমাকে পুরো বিশ্বাস করি। দয়া করে বলো আমাকে কি করতে হবে এখন। আমার কাছে আর বেশি সময় নেই। সমুদ্রভূত যদি ফিরে গেল, তাহলে আমি এইটাও জানি না এই গ্রাম থেকে আমি বাইরে কি করে যাই। দয়া করে বলো আমাকে কি করা উচিত। তোমাকে শুধু নিজের বড় ভাই নয়, এই গ্রামটাকেও এই দুষ্ট আত্মার থেকে বাঁচাতে হবে। তোমাকে এই গ্রামটাকে আর তার মানুষদেরকে অসুরেন্দ্র আত্মার থেকে বাঁচাতে হবে। তার জন্য তোমার ভাইয়ের শিলাকে এখান থেকে নিয়ে যেও না। তাহলে ক্রুড়িমা গ্রন্থকে। সূর্যোদয়ের আলো খুব আস্তেই করে গ্রামে পড়ছে। ততক্ষণে সাত্রিকা পিশাচ নিজের অন্ধকার গুহায় পালিয়ে গিয়েছিল। 1 মিনিটও খরচা না করে কন্যাকা আর যশবন্ত পালিয়ে মৃগাবতী শিলায় পৌঁছায়। মৃগাবতী শিলার তলায় গুপ্ত জায়গায় ক্রুড়িমা গ্রন্থ আর মায়াবী দর্পণকে নিয়ে। আমি তোমাকে দিব্যি দিচ্ছি, আমি খুব শিগগিরই ফিরে আসব। তোমাকে আর আমার দাদাকে রক্ষা করব। এক্ষুনি আসছি কন্যাকা। সাবধান থেকো যশবন্ত, যে কোনো ভাবে ক্রুড়িমার শক্তিটা যশবন্তের কাছে যেন না পৌঁছায়। আরো একটা প্রতিজ্ঞা করবে? নিশ্চয়ই, বলো কি দরকার। আমি ওই সাত্রিকা পিশাচকে ভস্ম করতে চাই যে আমার মা বাবাকে মেরে ফেলেছে। আমি নিশ্চয়ই এটা তোমার সামনেই নষ্ট করে দেব। এতটুকু বলে ও কুয়োর জলধারায় লাফিয়ে নামলো। জ্বলম প্রজ্বলম ভূত প্রেত করম অবস্যা জলম জলথম লজলম। ভূত তাড়াতাড়ি জলের ধারার মধ্যে থেকে যশবন্তকে মহুয়াতে জলের একটা পুকুরে পৌঁছে দিল। যশবন্ত মহুয়ায় গিয়ে মন্ত্রজানা কাকিকে যা কিছু হয়েছিল সব জানালো। নিজের সাথে আনা মায়াবী দর্পণ আর ক্রুড়িমা গ্রন্থ মন্ত্রজানা কাকিকে দিয়ে দিল। কাকি ক্রুড়িমা গ্রন্থকে প্রথম পাতার থেকে শেষ পাতা অবধি পড়ে। তুমি এই বইটা এনে খুব ভালো কাজ করেছো। বইয়ের জায়গায় যদি শিলা আনতে, আমরা কাউকে বাঁচাতে পারতাম না। যেই খারাপ শক্তিটাকে থামাতে চাইছি, তোমার ভাইয়ের বলিতে সেটা সিদ্ধিপ্রাপ্ত করবে। এখন আমরা কি করি? আমরা সকলে সেই ভূতের ঘাটিতে গিয়ে সেই সাত্রিকা পিশাচটাকে মেরে দিয়ে সবাইকে বাঁচাই। সমস্যা সাত্রিক ভূত কিংবা কমলা ভূত নয়, অসুরেন্দ্র ও ক্রুড়িমা তলোয়ারকে প্রাপ্ত করে ভূতেদের ঘাটিতে পৌঁছে যাবে। শিলারূপের পদ্মাবতী আর ভৈরবকে মানুষে বদলে ওদের বিবাহ করিয়ে মৃগাবতী শিলায় ওদের বলি চড়িয়ে দেবে। এমন করাতে ক্রুড়িমার শক্তি পুরোপুরি ওর বশে হয়ে যাবে। শিলাতে বদলে দেওয়া লোকেদের আবার থেকে মানুষ বানানো এই পৃথিবীতে কারোর বশের নয়। অসুরেন্দ্র যদি চায়ও ওদের মানুষে বদলাতে পারবে না। এ কি মা, আমি যখন ছোট ছিলাম আমি অনেক লোকেদেরকে বলতে শুনেছিলাম ভূতের ঘাটিতে কমলা ভূতের দ্বারা লোকেদের পাথর করে থাকা আপনি আবার মানুষ রূপে নিয়ে আসেন। এখনো কমলা ভূত মানুষদেরকে পাথর করছে, তো আপনি মানুষ রূপে আনতে পারবেন না কেন মা? সেই সময় কমলা ভূত শিলাতে বদলে গিয়েছিল। এখন শিলাতে বদলে যাওয়া কমলা ভূতের রূপে মৃগাবতীর শক্তি। মৃগাবতী শক্তিকে প্রসন্ন করার লোক শুধু একটাই, বিশারক্তা। বিষারক্তের মানে? বিশারক্তা একটা তান্ত্রিকা, একটা দুষ্ট তান্ত্রিকা। ও অব্বুরা দ্বীপে থাকে। তো কি মা, আপনি আদেশ করুন, এখনই সেই সাবুরা দ্বীপে গিয়ে তাকে ধরে পিটিয়ে আপনার পায়ে এনে ফেলে দেব। কোনো মানুষ অব্বুরা দ্বীপে প্রবেশ করতে পারবে না। কোনো ভূত পেশাচ মান্ত্রিক ওইখানে যদি পা রাখে জ্বলে ভস্ম হয়ে যাবে। এই পৃথিবীতে মৃগাবতীর শক্তি শিলাতে বদলে যাওয়া লোকেদের আবার থেকে মানুষে পরিণত করা মন্ত্র শুধু বিশারক্তর কাছে আছে। তো এখন সেই মন্ত্র কি করে জানবো? একটা পথ আছে।
অনেক বছর আগে বিলমপুরে নরককুণ্ডের কাছে রাজেশ্বরীকে যে ভূতে আহ্বান করেছিল, ও কোনো সাধারণ ভূত ছিল না, একটা বন্দি যক্ষিণী। তাই আমি রাজেশ্বরীর পেটে বেতাল মুকুট রেখে আমার পুরো শক্তি উপযোগ করে ওই যক্ষিণীকে রাজেশ্বরীর শরীর থেকে আমি বাইরে বার করে দিয়েছিলাম। ওই বিলমপুরের পাহাড়ে তাকে বন্দি বানাতে যাচ্ছিলাম। আমি ভূত কিংবা প্রেতাত্মা নই, পিশাচ তো একদমই না, আমি যক্ষিণী, ছেড়ে দাও। তুমি যদি যক্ষিণী তাহলে তোমাকে যক্ষিণীর রূপে ঘোরাতে হতো, কিন্তু তুমি ভূতের রূপে কেন ঘুরছো? গর্ভবতী স্ত্রীকে আহ্বান কেন করলে? আমাকে কালনেত্র নামের এক জাদুঘর বন্দি বানিয়ে প্রেতাত্মাতে বদলে খারাপ কাজের জন্য উপযোগ করছে। তাই নরককুণ্ডে ফেসে গেছি। যেইভাবে হোক আমাকে এখান থেকে বেরোতে হবে। বাইরে বেরোনোর জন্য আমি যে আহ্বান করেছি সেই প্রাণকে আসতে হবে। সেই সময় আমি একে আহ্বান করলাম, তখন গর্ভে শিশু মরে যাবে, গর্ভ পচে যাবে, আর এই কখনো মা হতে পারবে না। তখন আমি যক্ষিণীতে বদলে যাব, নিজের দুনিয়ায় চলে যাব। তুমি আমাকে ওর শরীর থেকে বাইরে বার করে দিলে, কিন্তু একবার আমি যাকে আহ্বান করি, মা বা শিশু, দুজনের মধ্যে থেকে একজন বাঁচতে পারবে। আমার আহ্বান থেকে কেউ বাঁচতে পারে না, এটাই বিধি। এর থেকে কেউ বাঁচতে পারবে না, আমাকে ছেড়ে দাও। তখন আমি বুঝতে পারলাম যে রাজেশ্বরীকে আহ্বান করতে থাকা ভূত নয়, যক্ষলোক জানা যক্ষিণী রাজেশ্বরীকে আহ্বান করেছিল। আমি ওই যক্ষিণীকে সেই সময় ছেড়ে দিয়েছিলাম। কিছুদিন পরে জানতে পারলাম যে রাজেশ্বরীর মৃত্যু শিশুকে জন্ম দেওয়ার সময় হয়েছিল, যার নাম ভৈরব ছিল। তখন আমি রাজেশ্বরীর পেটে বেতালের ছাপ ছেড়েছিলাম, সেটা শিশুর পায়ের উপরে পড়ে গেল। জন্মের থেকেও বেতালের আশীর্বাদ থেকে হয়েছে, তাই ভূত প্রেত যেমন পিশাচ ওর কিছু করতে পারবে না। এখন আমার ওই যক্ষিণীর সাহায্যের খুব দরকার। এমন বলে বেতাল তন্ত্রের উপযোগ করে যক্ষিণীকে ডাকে, গাবরা জামান, গাবরা জামান জু। যক্ষিণীকে বিষারক্তর কথা সবকিছু জানিয়ে, যক্ষিণী ওই মন্ত্রটা যেভাবে হোক বিষারক্তর থেকে জেনে নাও। মানুষ, পিশাচ, ভূত, প্রেতাত্মা, মান্ত্রিক কেউ ওই দ্বীপে পা রাখতে পারবে না বিষারক্ত অসুরেন্দ্র ছাড়া, আর কারোর কথা শুনবে না। যেদিন অসুরেন্দ্র চাইবে শিলা রূপে থাকা সবাইকে মানুষ রূপে বদলে দেবে। এরই মধ্যে আমাদেরকে মন্ত্রটা জেনে নিতে হবে। আমি এক্ষুনি অভুরা দ্বীপকে বিষারক্ত মন্ত্র জেনে এসে তোমাকে জানাচ্ছি। এমন বলে যক্ষিণী উড়ে চলে যায়। যক্ষিণী প্যাঁচায় বদলে অবুরা দ্বীপে পৌঁছে বিষারক্ত থেকে মন্ত্রটা জানার জন্যে ওর বাড়ির চারিপাশে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু বিষারক্তর মুখ থেকে একটাও শব্দ বেরোলো না। ওই মন্ত্রটা জানাতে অসমর্থ যক্ষিণী মন্ত্র জানা কাকির কাছে ফেরত এলো। ওই বিষারক্ত কোনো সাধারণ তান্ত্রিকা নয়, ও খুব বুদ্ধিমান, খুব শক্তিশালী। যতই বড় জাদুকর হোক না কেন, ওর নজর ওদের উপরে পড়ার সাথে সাথে ওরা ভস্ম হয়ে যায়। ওই মন্ত্রটাকেও না বলার জন্যে নিজের জিভ কেটে নিয়েছে। দিনে একবার অন্তত ওই মন্ত্র জাপ করা পর্যন্ত কিছু খাওয়া দাওয়া করা উচিত নয়। কীটকা শক্তির উপাসনা করে, কীটকাকে প্রসাদের রূপে মধু দেয়। ওই মধুর উপরে নিজের আঙ্গুল দিয়ে মন্ত্র লিখে ওই মধুটাকে ভোজন রূপে খাওয়ায়। ওই মধু ছাড়া বিষাক্ত কিছু আর খায় দেয় না। ওই মধুতে যে মন্ত্রটা লেখে ওটা দেখার জন্যে আমি গাছের উপর থেকে দেখছিলাম, কিন্তু মন্ত্র লেখার সময় ওর চারিদিকে ধুঁয়ো ছেয়ে গেল। ও যা লিখেছে সেটা অসম্ভব দেখা। ওই মন্ত্রটা জানার কি অন্য কোনো উপায় নেই যক্ষিণী? আছে, একটা রাস্তা আছে, কিন্তু যে নিজের প্রাণকে ভালোবাসে না সে ওটা জানতে পারবে। এতদিন আমি ভাবতাম আমি নিজের ভাইকে বাঁচাচ্ছি, কিন্তু এখন গ্রামকে, একটা জাদুঘরের থেকে নির্দোষ মানুষদেরকে বাঁচাচ্ছি। মরে গেলেও দুঃখ নেই। আমি করব, যা করার আছে বলো। এইভাবে এসে পেছন ঘুরে দাঁড়াও। এইভাবে যশবন্তের পিঠে কিছু লিখে আমাকে বলো আমি কি লিখেছি। খাবার খাওয়ালে হজম হয়ে যায়, শাড়ি দিলে ফেটে যায়,
কাঠ পুড়িয়ে আগুন দিলে তাতে দাগ থেকে যায়। সাব্বাস, এতটাই দরকার, চলো গিয়ে মন্ত্র জেনে আসি। এতটা বলার পরে যক্ষিণী একটা বড় উল্লুকে বদলে গেল। যশবন্ত তার পিঠে বসে উড়ছিল। অবরা দ্বীপে পৌঁছানোর পরে তোমাকে এখন মধুতে বদলাচ্ছি। ও নৈবেদ্যের রূপে যে মধুটা অর্পিত করে ওটা ফেলে মধুতে বদলে তোমাকে তার ভিতরে ঢেলে দেবো। তোমার উপরে আঙ্গুল দিয়ে মন্ত্র লিখবে সারক্ত। ওই মন্ত্রের প্রতিটা শব্দ তোমাকে মনে রাখতে হবে। এটাই একটা উপায়। এই উপায় যদি নষ্ট হয় আমি আর কিছু করতে পারবো না। এমন বলে যক্ষিণী যশবন্তকে মধুতে বদলে দিল। ওটা নিয়ে গিয়ে বিষারক্ত নৈবেদ্য অর্পিত করা বাসনে ঢেলে দিল। আরো গাছের উপর দিয়ে দেখছিল। এই সব জানতো না বিষারক্ত। সবসময় মতন এসে শূদ্রতন্ত্র কীটিকার পূজা করে নিজের আঙ্গুল দিয়ে মধুতে মন্ত্র লিখে ওই বাসনের মধুটা খেয়ে নেয়। নমস্তে যক্ষলোক যক্ষিগ্রহ যজ্ঞ বিদ্যাম মহাসিদ্ধিম সংশয়শ যক্ষ প্রভো নমস্তে। যক্ষিণীর মন্ত্র বলার সাথে সাথে বিষারক্তের পেটে থাকা যশবন্ত মধুর রূপটা ছেড়ে দিল আর তান্ত্রিকার পেট চিড়ে বাইরে বেরিয়ে এলো। তান্ত্রিকা বিষারক্ত হাহাকার করে ওখানেই পড়ে গেল। যক্ষিণী মধুরূপে যশবন্তকে নিয়ে চলে এলো মধুপুর। সহদের রূপে যশবন্তের উপরে বিষারক্ত মন্ত্র লিখেছিল। যদিও মন্ত্রটা না মনে থাকে কেউ কিচ্ছু করতে পারবে না, কারণ আমি বিষারক্তকে মেরে ফেলেছি। এটা কি করেছো তুমি? কেন মেরে ফেললে? মন্ত্রটা জানতে পারলে কি করে হবে? মন্ত্ররূপে যশবন্ত 7 মিনিটের বেশি ওর পেটে যদি থাকতো ও ওকে খেয়ে ফেলতো, তখনই মরে যেত। আমার দয়া আসলো আর আমি ওকে বাইরে বার করে দিলাম। ওর পেট চিরেও বাইরে আসলো, তাই ওখানেই মরে গেল। এমন বলে যশবন্তকে সামান্য মানুষ বানিয়ে দিল। নমস্তে যক্ষ লোক যক্ষি গ্রহ যক্ষ বিদ্যাম মহাসিদ্ধিম সংশয়শ যক্ষ প্রভো নমস্তে। মানুষে বদলানোর পরে যশবন্ত মন্ত্র জানা কাকির কানে মন্ত্রটা জানালো। সাবাস যশবন্ত, বড় ভাই তো ভালোই, ছোট ভাই তো দারুণ। এবার চলো ভূতেদের ঘাঁটিতে অন্য মানুষদের আর তোমার দাদাকে বাঁচানোর জন্য। পেয়ে গেলে আমরা অসুরেন্দ্রেরও মাথা ফাটিয়ে দেব। মাথা ফাটিয়ে তার থেকে হায় রে বাবা রে মাথা ফেটে গেল বলাবো। ওর থেকে বাপরে হায় রে, আমি মরে গেলাম এসব বলিও না। তোমার পেটটা আগে ছোট করো। তোর এই লাজের লম্বা আর আমার এই পেট কোনোদিনই কমবে না রে। এতটুকু বলার পরে ওরা সবাই মন্ত্র জানা কাকির সাথে ভূতেদের ঘাঁটি যাওয়ার জন্য তৈরি হলো। প্রিয়া, ও প্রিয়া, এদিকে তাকাও। এদিকে প্রিয়া, ও প্রিয়া, এদিকে তাকাও। এদিকে এত বছর পেরোনো পরেও এর গলার আওয়াজ মধুরই আছে। এরম ভাবে ডাকলে কে পেছনে তাকাবে না? যে কেউ পেছনে তাকাবে। যখন কমলাভূত মন্ত্রজানা কাকিকে দেখলো, বাপ রে করে চেঁচিয়ে ও পেছনে পালালো। কিন্তু বেড়াল ভূত আর নাটা ভূত ওকে ধরে নিল। মন্ত্রজানা কাকির প্রহারে কমলাভূত ভস্ম হয়ে গেল। সীমানায় পা রাখার সাথে সাথে মৃগাবতী শিলার বিকৃত পিশাচরা হামলা করে দিল।
চিৎকার হওয়ার সাথে সাথে সাত্রিকা পিশাচ এদের উপরে ভেঙে পড়ল। যশবন্ত, সাত্রিকাকে তোমাকে দিলাম। কন্যকাকে যে প্রতিজ্ঞাটা করা হয়েছে তার দরুন একে মেরে ফেলো। আমি নই, কন্যাকার হাতে মারাবো। আপনার থাকতে আমার কিসের চিন্তা? যশবন্ত চেঁচিয়ে কন্যাকাকে জোরে ডাকলো। ভয় পেও না কন্যাকা, মন্ত্র কাকির হওয়ার পরে আমাদেরকে এই পিশাচ কিচ্ছু করতে পারবে না। তুমি এই পিশাচকে মেরে ফেলো। এমন বলে যশবন্ত কন্যাকাকে মন্ত্র দণ্ডাটা দিল। কন্যকা, যে অনেক দিন ধরে নিজের মনে রাগ আর অভিমান রেখেছিল, কাকির দণ্ডটা দিয়ে লক্ষ্য ভেদ করে সাত্রিকার হৃদয়ে ফেলে দিল। জোরে চিৎকার করে জ্বলে গিয়ে ওখানেই ভস্ম হয়ে গেল সাত্রিকা পিশাচ। सुनने उद हदरा, सुनाने सुने उन बिद हदरा, फलक उन हदरा, नाज उस हदरा, आयतुल उद हदरा, पटलम टपा टप। যশবন্ত বিশারক্ত থেকে যে মন্ত্রটা প্রাপ্ত করেছিল, মন্ত্র জানা কাকি ওর থেকে মন্ত্রটা জেনে জোরে জোরে মন্ত্র পড়ছিল। মন্ত্রটা গ্রামে গুজে উঠেছিল। যে লোকেরা শিলাতে বদলে গেছিল এক এক করে সব মানুষেতে পরিণত হচ্ছিল। গুহার থেকে ভয় ভয় বেরিয়ে আসা পদ্মাবতীর পেছন পেছন ভৈরবও আসছিল। এইসব দেখে গ্রাম প্রধানও বাহাদুরি দেখিয়ে দরজা খুলল আর বাইরে বেরোলো। এখন ভয় পাওয়ার দরকার নেই। আপনাদের গ্রামকে যে বিরক্ত করছিল সেই পিশাচের পীড়া শেষ হয়েছে। কিন্তু আর কি কাকি, আর কি বিপদ আছে? কোনো বিপদ নেই। এক না একদিন অসুরেন্দ্র নামের পিশাচ আপনাদের গ্রামে আসবে। তাই কিছু সময়ের জন্য আপনাদের গ্রামের লোকেরা অন্য গ্রামে যান। 6 মাস পরে নিজেদের গ্রামে ফেরত আসবেন। তখন আর কোনো বিপদ হবে না। সবাই রাজি হয়ে নিজেদের সামান বেঁধে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। কাকি, এই অন্ধকারে গ্রাম ছেড়ে গেলে কোনো বিপদ তো নেই, কারণ যারা এই গ্রাম ছেড়ে গেছে ওরা আর ফিরে আসেনি। কমলা পিশাচকে ভস্ম করে দিয়েছি, আপনাদের আর কোনো ভয় নেই। ধৈর্যের সাথে নিজেদের গ্রামে গিয়ে 6 মাস পরে নিজেদের গ্রামে ফেরত আসবেন। যান। সবাই গ্রাম ছেড়ে চলে যায়। মা, আমরা কি অসুরেন্দ্রের আশা অবধি এই গ্রামেই থাকবো? কে জানে ও কখন আসবে, কিন্তু মৃগাবতীর শিলা ছাড়া ও কখনো ক্রূরিমা শক্তি প্রাপ্ত করতে পারবে না। তো চলো এই মৃগাবতীর মূর্তিটাকে নষ্ট করে দিই। আমি পুরো ক্রূরিমা গ্রন্থ পড়েছি। মৃগাবতী শিলার যতই টুকরো করা হোক অতটাই মৃগাবতী শিলা বেরোবে। তাই এটাকে নষ্ট করা যাবে না। বুঝে গেলাম, মৃগাবতীর মূর্তিটাকে এমন জায়গাতে লুকানো উচিত যেইখানে অসুরেন্দ্র আসতে না পারে। এমন জায়গা কোথায় আছে? আমাদের বেতাল পাহাড়। বেতাল পাহাড়ে অতল শক্তি প্রাপ্ত করতে পারা পা রাখতে পারবে না। ও, বুঝে গেলাম। আমি এই মূর্তিটাকে উঠিয়ে নিয়ে যাব আর আমাদের বেতাল পাহাড়ে কোথাও একটা লুকিয়ে দেব। এমনটা বলে ওই মৃগাবতীর শিলাটা নিয়ে গিয়ে বেতাল পাহাড়ে লুকিয়ে দিল। তার সাথেই গর্তটা খুঁড়ে ক্রূরিমা গ্রন্থ আর মায়াবী দর্পণটাকে পুঁতে দেয়। যশবন্ত কন্যাকাকে যে প্রতিজ্ঞাটা করেছিল সেটা পুরো করলো। ভূতেদের রাস্তায় মন্ত্র জানা কাকি বিশালাক্ত মন্ত্রের পাঠ জোরে করার পর ওখানকার সব মূর্তি মানুষে বদলে গেল। ভৈরব হবেন্দ্র দাদার নাতির সঙ্গে দেখা করে চাকরি হয়েছিল বলেছিল, দাদুকে দেওয়া প্রতিজ্ঞা পুরো করলো। এই তলোয়ারটা জাদু নয়, সাধারণ। এইটা যদি আমার দাদু জানতে পারলো ওনার তো ঘুমই আসবে না। এতটা বলে ওরা সবাই ওখান থেকে চলে যায়। কন্যাকাকে বিলামপুর নিয়ে গিয়ে ওকে বিয়ে দেয়। দেবেন্দ্র পদ্মাবতীর সাথে বিয়ে করলো। দেবেন্দ্র পদ্মাবতীকে পদমপুরা নিয়ে গিয়ে গজানন্দের হাতে দিয়ে দেয়। গজানন দাস ভৈরবকে রামপুরা জমিদারের গদিতে বসায় আর মেয়ে পদ্মাবতীর সাথে ওর বিবাহ দিয়ে দেয়। সুভদ্রার মাধ্যমে দেবেন্দ্র উদয় প্রকাশের ধোঁকা দেওয়ার কথা জানতে পারে। দেবেন্দ্র নিজের ভুলের জন্য খুব ক্ষমা চায়।
এত বছর ধরে ভৈরবকে ঘেন্না করার জন্যে মন খারাপ করে। ও জানতে পারে রাজেশ্বরীর মৃত্যুর কারণ ভৈরব নয়, বরং ওই যক্ষিণী, যে ওকে আহ্বান করেছিল। ভৈরব থেকে ক্ষমা চাওয়ার জন্য তৈরি। উদয় প্রকাশের মতন লোকের থেকে জন্ম নেওয়া সত্ত্বেও ভালো মনের ভীমা শঙ্করের সাথে গীতাঞ্জলির বিবাহ দিয়ে দেয়। যেমন প্রতিজ্ঞা করেছিল তেমন ভাবে ভৈরব একটা জমিদারের রূপে বিলমপুরে পা রাখে। এসেই দিওয়ানজি শত্রুঘ্ন পূজারীর পা ধরে আশীর্বাদ নিয়ে তারপর বাবার কাছে যায়। দেবেন্দ্র সুভদ্রার সামনে দুজনেই একে অপরকে মালা পরায়। সবাই খুব খুশি হয়। নিগুড় কুড়িমা সিদ্ধিকে প্রাপ্ত করার জন্যে অবশ্য কুড়িমা তলোয়ারটাকে তুমি অর্জন করেছো। সাব্বাস অসুরেন্দ্র, সাব্বাস। কুড়িমা তলোয়ারকে নিয়ে ভূতেদের ঘাটিতে পৌঁছে যায়। ওখানে মৃগাবতীর মূর্তি ছিল না, এমনকি ঠাকুমা সাত্রিকা পিশাচও ছিল না। যে ওর রক্ষণাবেক্ষণ করছিল ও দু হাত ছড়িয়ে, মৃগাবতী কোথায়? কুড়িমা শক্তিকে কি করে অর্জন করব? দিদা কোথায় তুমি? ইয়া জুর্মা হাতা কুর্মি ভয়ঙ্করী, মা समाहि হাতা কুর্মি সাধক প্রিয়ঙ্করী, বর্জি বল্লা ইয়া জুর্মা মা समाहि। ওই মন্ত্র উচ্চারণ করে অটল সিদ্ধি দিয়ে যে ভস্ম হয়ে গেছিল, সাত্রিকার দেহে একটা আলো ছাড়ে। ভস্মের রূপে একটা কালো শক্তি উঠে আসে। আমার 13 বছরের কঠিন সাধনা 6 দিন আগে কোনো তান্ত্রিকা বুড়ি এসে নষ্ট করে দিয়ে মৃগাবতীর মূর্তিটাকে নিয়ে চলে গেছে। আমার থেকে কুড়িমা গ্রন্থ আর মায়াবী আয়না নিয়ে নিল। কুড়িমা শক্তিটাকে প্রাপ্ত করার জন্যে আমাকে বাধা দিল। তাই আমি প্রতিজ্ঞা নিচ্ছি দিদা, সেই মন্ত্র কাকিকে আর তার সঙ্গে সাহায্য করে থাকা প্রত্যেকটা লোককে কাউকে ছাড়বো না, যদি তারা পাতালেও লুকিয়ে যায়। ইয়া জুর্মা হাতা কুর্বি ভয়ঙ্করী, মা समाहि হাতা কুর্বি সাধক প্রিয়ঙ্করী, বর্জি বল্লা ইয়া জুর্মা মা असमहि। ওই মন্ত্র উচ্চারণ করে নিজের অটল শক্তি দিয়ে ভস্ম হয়ে থাকা সাত্রিকার দেহে একটা আলো ছাড়ে। ভস্মের রূপে একটা কালো প্রেতাত্মা উঠে আসে। দিদা সাত্রিকা, এইটা আপনার নতুন রূপ। আপনাকে প্রথমে ছাই বানিয়ে ছাইয়ের থেকে প্রেতাত্মা বানিয়েছি। চলো ওই মন্ত্র কাকির থেকে প্রতিশোধ নেওয়া হোক। নিশাচর গুরুদেব, অষ্টনেত্র বেতালের রূপ মনোনেত্রকে দেখালো। যদি এটা দুষ্টদের হাতে পড়ে যায়, মানব জাতির জন্য এটা বিপদ হবে। অষ্টসিদ্ধির থেকে প্রথম সিদ্ধি তুমি সেটা প্রাপ্ত করো মাঙ্গা, তাই অন্য 7টা সিদ্ধি অর্জন করলেও ওনাদের কোনো লাভ হবে না। অষ্টনেত্র অর্জন করতে পারবে না। একটা সিদ্ধি কেন মা, তুমি 8টা সিদ্ধি অর্জন করতে পারো। যদি সেই অষ্টনেত্র আপনি পেয়ে যান, এটা মনাবলীর জন্য ভালো হবে। ঠিক বললে লোকি। অষ্টনেত্রর কথা পরে হবে, আগে অসুরেন্দ্রর মুখোমুখি করার জন্য তৈরি হয়ে যাও, যে আমাদের খুঁজতে খুঁজতে আসবে। বাপ রে, তাহলে কাল থেকে আমাদের ব্যায়াম করতে হবে।